নতুন একটি বাড়িতে গিয়ে ছোট্ট পুপুর খিদে এত বেড়ে গেল যা মাত্রাতিরিক্ত। তার খাদ্য জোগাতে মা বাবার হিমশিম খাওয়ার জোগাড়। আচরণেও অস্বাভাবিক ভাব লক্ষ্য করা যাচ্ছে। তার বাবা অমিতাভ অনেক কাঠখড় পুড়িয়ে জানতে পারল এই বাড়ি নাকি আগে মেন্টাল অ্যাসাইলাম ছিল, যেখানে চিকিৎসার বদলে অমানসিক অত্যাচার চলত। তাদের মৃত্যু পর্যন্ত নির্মম অত্যাচার চলতে থাকত। অতৃপ্ত নিপীড়িত হয়ে মানুষগুলো মারা যেত। তাদের কারণেই কি পুপুর এরকম অবস্থা হলো, নাকি অন্য কিছু? তার এত ক্ষুধার কারণ কি জানতে অবশ্যই চলে আসুন লেখিকা সৌরিমা ঘোষের লেখা রক্ত ক্ষুধা শুনতে। লেখিকা সৌরিমা ঘোষ বর্তমানে হুগলি মহসিন কলেজে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রী। লেখালেখির সূত্রপাত নিতান্তই শখের বশে। ইতিমধ্যেই মরীচিকা, স্ট্রেঞ্জ ফেনোমেননের মতো ইউটিউব চ্যানেলগুলিতে লেখিকার লেখা সম্প্রচারিত হয়েছে। মা, এটা আমাদের বাড়ি? বলো না মা, এই এত বড় বাড়িটা আমাদের? গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছিলেন অমিতাভ আর সুপর্ণা। পুপু যে আগে এগিয়ে গেছে তা তারা খেয়ালই করেননি। এখন মেয়ের তীক্ষ্ণ কণ্ঠের ডাকে হুঁশ ফিরল সুপর্ণার। অমিতাভর দিকে এক ঝলক দেখে নিয়ে দ্রুত পায়ে এগিয়ে গেলেন মেয়ের দিকে। তুমি আমাদের না বলে কখন চলে এসছো পুপু? কতবার বলেছি না নতুন জায়গায় এসে একা একা ঘুরবে না। পুপু অবশ্য বিভোর হয়ে তাকিয়ে আছে বাড়িটার দিকে। মায়ের কথা তার কানে ঢুকছে বলে তো মনে হয় না। মেয়ের দৃষ্টি অনুসরণ করে সুপর্ণাও এবার তাকালেন বাড়িটার দিকে। সত্যি বিশাল বাড়ি। কলকাতায় পায়রার খোপের মতো ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে জীবনের 5টা বছর কাটিয়ে এই বিশাল খোলামেলা বাড়ি দেখে পুপুর আনন্দ হওয়াটা স্বাভাবিক। এই তোমরা মা মেয়ে তো দিব্যি হাত দুলিয়ে চলে এলে, এই এত জিনিস কি আমি একা নামাতে পারি? অমিতাভর কণ্ঠ কানে যেতেই সুপর্ণা পিছন ফিরে দেখলেন দু হাতে দুটো বড় বড় সুটকেস নিয়ে হাঁফাতে হাঁফাতে এগিয়ে আসছেন অমিতাভ। জিভ কেটে সুপর্ণা ছুটে গেলেন স্বামীকে সাহায্য করতে। পুপু দাঁড়িয়ে রইল বাড়িটার সামনে নিশ্চল পুতুলের মতো। জায়গাটার নাম সুন্দরগঞ্জ, পশ্চিমবঙ্গের একটি মফস্বল অঞ্চল। বদলির খবরটা পেয়ে প্রথম দিকে প্রচণ্ড বিরক্ত হলেও এখানে এসে মনটা ভরে গেছে অমিতাভ মুখার্জির। সাথে স্ত্রী সুপর্ণা আর মেয়ে পুপুও বেজায় খুশি। স্থানীয় অফিসের লোকজনরাই একজন ভদ্রলোকের সাহায্যে একটি বাড়ি দেখে দেওয়ায় অমিতাভবাবু সব দিক থেকে নিশ্চিন্ত হয়ে চলে এসেছেন সুন্দরগঞ্জে। বাড়ির বর্তমান দায়িত্ব যার কাঁধের উপর রয়েছে সেই মৃণালবাবু ফোনে গদগদ স্বরে বলেছিলেন, আরে স্যার, বাড়ি তৈরি আছে, আপনি কবে আসবেন বলুন? ফার্নিচারও সবই আছে, কিচ্ছুটি আনতে হবে না আপনাদের। জল আলো সবকিছুর সুবিধাই আছে। বৌমার মামনিকে নিয়ে আপনি ঝটপট চলে আসুন দেখি। মুচকি হেসেছিল অমিতাভ। মনে মনে নিশ্চিন্ত হয়েছিল অনেকটা। আজ সকালেই সুন্দরগঞ্জে সপরিবারে এসে পৌঁছলেন তিনি। বাড়িটার বিশালত্ব দেখে তারও মুখ হা হয়ে গেছে। 3 জন মানুষের জন্য এত বড় বাড়ি। ও বাবা, চলো না, নতুন বাড়ির ভেতরে যাবে না? হাতে টান পড়তেই চিন্তার ঘোর কাটে অমিতাভর। পুপুর দিকে তাকিয়ে মৃদু হাসেন তিনি। তারপর বাড়ির গেট খুলে ঢুকে পড়েন বাড়িতে।
নতুন বাড়িতে এসে 5-6 দিন বেশ ভালোই কাটল মুখার্জি পরিবারের। সুপর্ণা প্রথম দিন এসেই গোটা বাড়ি ঘুরে দেখে নিয়েছিল। প্রাসাদের মতোই বাড়িটায় উপর নিচ মিলিয়ে মোট 7টা ঘর। বারান্দাগুলোতে দাঁড়ালে অপরূপা সুন্দরগঞ্জের প্রকৃতি যেন চোখ জুড়িয়ে দেয়। অবশ্য তারা উপরের ঘরগুলো ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুরুতেই, কারণ তাদের প্রয়োজন সামান্য। পুপুকে অবশ্য আটকে রাখা যায় না কোনোভাবেই। বাড়ির সর্বত্র তার অবাধ যাতায়াত। বাড়িতে উঠোনের এক কোণে মেয়ের জন্য একটি ছোট্ট দোলনা খাটিয়ে দিয়েছেন অমিতাভ। দিনের বেশ কিছুটা সময় পুপু সেখানেই কাটায়। এছাড়া দোতলার একটি বিশেষ ঘরের প্রতিও পুপুর আগ্রহের সীমা নাই। এই বাড়িতে এসে দ্বিতীয় দিনই এই ঘরটা আবিষ্কার করেছিল পুপু। সেদিন দুপুরে সুপর্ণা যখন গভীর নিদ্রায় মগ্ন, ছোট্ট পুপু খেলতে খেলতে উঠে এসেছিল দোতলায়। হঠাৎ বারান্দার একদম কোণের দিকের ঘরটায় চোখ পড়তে কিছুক্ষণের জন্য যেন স্থির হয়ে গেছিল পুপু। ওই ঘরটা থেকে কেউ কি তাকে ডাকলো? গুটি গুটি পায়ে পুপু ঘরটার সামনে উপস্থিত হতেই আচমকা ঘরের দরজাটা খুলে গেছিল, আর পুপু বিনা দ্বিধায় ঢুকে পড়েছিল সেই ঘরে। ঘরটাতে অবশ্য তেমন কিছু নেই, এমনকি কোনো আসবাবপত্রও না। দীর্ঘদিন পরিষ্কার না করার ফলে মেঝে পুরো ধুলোতে ঢাকা। মেঝেতে মাকড়সা আরশোলা দৌড়াত্ম দেখে প্রচণ্ড ভয়ে ঘর থেকে বেরোতে গিয়েই পুপু বুঝেছিল দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে কখন। বেশ কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করেও কোনো ফল না হওয়ায় কান্না জুড়ে দিয়েছিল পুপু। যত সময় গড়াতে লাগলো, ঘরের পরিবেশও যেন অদ্ভুত হয়ে উঠতে লাগলো। মেঝে থেকে রাশি রাশি ধুলো কুণ্ডুলি পাকিয়ে পুপুকে ঘিরে এক ভয়ানক খেলায় মেতেছিল সেদিন। সেই কুণ্ডুলির মধ্যে অসহায়ভাবে আটকে পড়া পুপু নিজের শরীরে কিছু হাতের ছোঁয়াও যেন অনুভব করতে পারছিল। শেষবারের মতো মা বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিল সে। পরে যখন তার জ্ঞান ফেরে, সে তখন মায়ের কোলে মাথা দিয়ে শুয়েছিল। সুপর্ণা উৎকণ্ঠিতভাবে তাকিয়েছিলেন মেয়ের দিকে। মেয়েকে চোখ মেলে তাকাতে দেখে তার ধরে যেন প্রাণ ফিরে আসে। কিন্তু হাজারবার জিজ্ঞাসা করার পরেও পুপু কিছুতেই বলতে পারেনি তার অজ্ঞান হওয়ার কারণ। মায়ের কোলে মাথা দিয়ে ধীরে ধীরে ঘুমের কোলে ঢলে পড়েছিল ছোট্ট মেয়েটা। সময়টা ডিসেম্বরের শুরু। এইসব মফস্বলে ঠান্ডাটা যেন একটু বেশি লাগে। প্রতিদিনের মতো সেদিন রাতেও সুপর্ণা দুরন্ত মেয়ে পুপুকে নিজের কম্বলের মধ্যে ঢুকিয়ে নিয়ে আরামে ঘুমোচ্ছিলেন। অমিতাভ অনেক রাত পর্যন্ত বাইরে সোফায় বসে অফিসের কাজ করে এবং সেখানেই ঘুমিয়ে যায় বেশিরভাগ দিন। আচমকা একটা মৃদু হাতের ধাক্কায় ঘুমটা ভেঙে গেল সুপর্ণার। চাদর, মশারি আর ঘুমের গোলকধাঁধা কাটিয়ে কোনো মতে চোখ দুটো খুলেই অবাক হয়ে গেলেন তিনি। পুপু কখন উঠে মশারির বাইরে বেরিয়ে গেছে। মশারির বাইরে থেকে হাত বাড়িয়ে ঠেলে ডাকার চেষ্টা করছে মাকে। জড়ানো গলায় সুপর্ণা বলেন, এই কি রে, তুই এই ঠান্ডায় গায়ে কিছু না জড়িয়ে বেরিয়েছিস কেন? ঠান্ডা লেগে গেল? মা, আমার খুব খিদে পেয়েছে। রান্নাঘরেও যে কিচ্ছু নেই, না খেলে যে আমি ঘুমোতে পারছি না। খিদে পেয়েছে? এখন এত রাতে কি খাবি? হ্যাঁ রে মা, রাতে পেট ভরে খাসনি? ফুঁসে উঠল পুপু। এত কথা বলছো কেন? খেতে দাও আমায়, দাও খেতে। আমি আর এই ঠান্ডায় উঠছি না, আর তো কিছু নেইও খাবার। ছটফট করে ওঠে পুপু। অবাক হন সুপর্ণা। পুপু তো এমন কখনো করে না। তিনি কিছু বলার আগেই পুপু মাথা ঝাঁকিয়ে রাগে গড়গড় করে বলে ওঠে, আমার খিদে পেয়েছে মানে আমি খাবই।
তুমি আমায় খেতে না দিলে আমি। এই পর্যন্ত বলে নিজের হাতে একটা কামড় বসালো পুপু। আতঙ্কে চিৎকার করে উঠলেন সুপর্ণা। কোনো রকমে মশারির বাইরে বেরিয়ে জড়িয়ে ধরলেন মেয়েকে। ঘরের ভিতর থেকে এত চিৎকার শুনে অমিতাভ ছুটে এলেন ঘরে। আলো জ্বালাতেই চোখে পড়ল বিভৎস দৃশ্য। পুপু তার নিজের হাত কামড়ে ধরেই দাঁড়িয়ে আছে। হাত দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। অমিতাভ এসে একটু কড়া স্বরে পুপু বলে ডাকতেই যেন হুঁশ ফিরল পুপুর। মায়ের হাতে সে ঢলে পড়ল নিস্তেজ হয়ে। সকালে স্বামী স্ত্রী বিরস মুখে ব্রেকফাস্ট টেবিলে বসেছিলেন। পুপু এখনো ওঠেনি। রাতের ঘটনার ঘোর এখনো কাটেনি সুপর্ণার। একটু চাপা স্বরে তিনি বললেন, পুপু তো এমন অদ্ভুত কাণ্ড কখনো ঘটায়নি। হ্যাঁ, ও দুরন্ত, কিন্তু নিজের হাত কামড়ে রক্ত বার করে ফেলার মতো তো এমন নৃশংস কাজ আগে কখনো করেনি। হ্যাঁ গো, ডাক্তার দেখাতে হবে নাকি? অমিতাভ বিরক্ত হয়ে ওঠেন। ডাক্তার দেখানোর কি আছে? হাতে তো ব্যান্ডেজ করে দিয়েছি। আর তুমি বা রাতে কেন ওকে খেতে দাওনি? অদ্ভুত। আচমকা ঘরের দরজা খুলে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো পুপু। এসেই ছোট ছোট হাতে জড়িয়ে ধরল মায়ের গলা। রাতের সেই ভয়ানক ঘটনার কোনো ছায়াই তার মুখে নেই। নিজের হাতের দিকে তাকিয়ে সে মাকে প্রশ্ন করে, মা, আমার হাতে ব্যান্ডেজ করে দিল কে? আমি তো পড়ে যাইনি কোথাও, আর হাতটা ব্যথা করছে কেন? সুপর্ণা তাকান অমিতাভর দিকে, আর অমিতাভ সুপর্ণার দিকে। তারপর অমিতাভ হাত বাড়িয়ে কোলে তুলে নেন মেয়েকে। মেয়ের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কিছুক্ষণ মেয়ের সঙ্গে গল্প করে তাকে আদর করে অফিসে বেরিয়ে যান তিনি। সেদিন রাতে আবার পুপুর ডাকে ঘুম ভাঙে সুপর্ণার। ধরফর করে উঠে বসেন তিনি। ঘরের মৃদু লালচে আলোয় তার চোখের সামনে হাত পাঁচেক দূরে পুপুর অদ্ভুত আলুথালু মূর্তি নজরে এলো তার। সুপর্ণাকে উঠে বসতে দেখেই পুপু ক্লান্ত গলায় বলল, খেতে দাও না আমায়, আর যে পারছি না, ঘুম পেয়েছে, কিন্তু এই খিদে নিয়ে কি করে ঘুমাবো মা? পুপু এরপর হঠাৎ মশারি সরিয়ে সরীসৃপের মতো সুপর্ণার গা বেয়ে উঠতে লাগলো। সুপর্ণার মুখের সামনে এসে জিভটা বার করে একবার ঠোঁটটা চেটে নিল সে। বড় বড় চোখ করে সে বলে, খেতে দাও মা আমায়, বড় খিদে পেয়েছে, বড় খিদে। মায়ের গায়ের গন্ধ শুকতে শুরু করেছে পুপু। আতঙ্কের মাঝেই সুপর্ণার গতকালের ঘটনা মনে পড়ে গেল। পুপু তার গায়ে জিভ দিতে শুরু করেছে এতক্ষণে। তবে কি এবার সে তার গায়ে কামড় বসাবে? প্রচণ্ড আতঙ্কে তিনি পাশে ঘুমন্ত অমিতাভকে ঠেলতে শুরু করলেন। অমিতাভ তাড়াতাড়ি উঠে বসে বেড সুইচ অন করে বিছানার উপর মেয়ের রূপ দেখে স্তম্ভিত হয়ে যান। অমিতাভকে উঠে বসতে দেখে পুপু প্রায় লাফ দিয়ে উঠে পড়ে তার বুকে। কাঁদো কাঁদো স্বরে সে বলে, ও বাবা, বড্ড খিদে পেয়েছে আমার, খেতে দাও না কিছু। অমিতাভ চোখের ইশারায় সুপর্ণাকে খাবার আনতে বলেন। সুপর্ণার শরীর তখন নিজের বশে আর নেই। কোনো রকমে বিছানা থেকে নেমে কিছু খাবার তিনি নিয়ে আসেন। থালাটা পুপুর মুখের সামনে ধরতেই পুপু ঝাঁপিয়ে পড়ে বুভুক্ষুর মতো দুহাতে পরম আগ্রহতে খেতে লাগলো খাবার। চোখের পলকে খাওয়া শেষ করে মা বাবার দিকে একবার তাকিয়ে নিয়ে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল পুপু। হতবাক অমিতাভর হাত ধরে জেগে বসে রইলেন সুপর্ণা। তুমি কি এরপরও বলবে মেয়েকে ডাক্তার দেখাবে না? মেয়েটার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে।
দেখো না, যদি কোনো ডাক্তার পাও। আকুতি ঝরে পড়ে সুপর্ণার গলায়। এতক্ষণ ধরে জমে রাখা কান্না বুক ঠেলে বেরিয়ে এসেছে এতক্ষণে। অমিতাভর বুকে মাথা গুজে কান্নায় ভেঙে পড়েন তিনি। অমিতাভ কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। পুপু তাদের একমাত্র মেয়ে, মেয়েটার যে হঠাৎ করে কি হলো। সুপর্ণার মাথায় হাত রেখে মৃদু স্বরে তিনি বললেন, আমি কালই দেখছি কি করা যায়। কান্নাকাটি করো না, পুপু উঠে পড়বে। যাও যাও, চোখে মুখে জল দিয়ে এসে ঘুমো। আমাদের মেয়ের কিছু হবে না, কিচ্ছু হবে না, চিন্তা করো না। শেষের কথাগুলো অবশ্য কিছুটা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই বললেন অমিতাভ। মেয়েটার কোনো মানসিক সমস্যা হলো না তো? দুশ্চিন্তার কালো মেঘে ঢেকে যেতে লাগলো অমিতাভর মন। দিন দশেক পরে পুপুকে নিয়ে অমিতাভ সুপর্ণা হাজির হলেন ডক্টর সৃজনী রায়ের চেম্বারে। শিশু মনোবিদ হিসাবে ভদ্রমহিলার যথেষ্ট সুনাম আছে দেশে। পুপুকে দেখেই ভদ্রমহিলার মুখে হাসি ফুটে ওঠে। হাত বাড়িয়ে পুপুকে ডাকতেই পুপুও ছুটে গেল তার কাছে। পুপুকে কোলে বসিয়ে মুখার্জি দম্পতির দিকে তাকিয়ে ডক্টর রায় বললেন, কাইন্ডলি আপনারা একটু বাইরে যান। ওর সমস্যাগুলো আমি ওর সঙ্গে কথা বলে আগে বোঝার চেষ্টা করি, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলবো। প্রায় মিনিট 20 পর ডক্টর রায়ের ঘরে আবার প্রবেশ করেন অমিতাভ সুপর্ণা। পুপু তখন পাশেই একটা পুতুল নিয়ে আপন মনে খেলছে। বোধহয় ডক্টর রায় সেটা দিয়েছেন তাকে। সুপর্ণার মুখে পুপুর সমস্যাগুলো শুনে ডক্টর রায় একটু গম্ভীর হয়ে গেলেন। বললেন, দেখুন, ওর মাত্র 5 বছর বয়স। সেই অনুপাতে এই আচরণগুলো সত্যি ভীষণ অস্বাভাবিক। আপনারা বলছেন ও প্রায় দিন রাতে উঠে ভয়ঙ্কর আচরণ করে এবং নিজেকে আঘাত করে। তবে বিশ্বাস করুন, এই যে 20 মিনিটও আমার সঙ্গে ছিল, আমি কিন্তু আমার ডাক্তারের চোখে ওর মধ্যে কোনো অদ্ভুত বিষয় খুঁজে পাইনি। আর 5টা বাচ্চার মতোই আপনাদের মেয়েও খুব মিষ্টি এবং প্রাণবন্ত। আমি আগে ওর সঙ্গে কথা বললাম ওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা জানার জন্য, কিন্তু আমি কিছুই বুঝিনি। তবুও কিছু ওষুধ লিখে দিচ্ছি, কারণ আপনাদের মেয়ের এখন ঘুমটা দরকার। আর 1 সপ্তাহ পর অবশ্যই কিন্তু আমাকে ইনফর্ম করবেন। বাবার কোলে চেপে চেম্বার থেকে বেরানোর আগে পুপু পিছনে হাত নাড়িয়ে মিষ্টি হেসে বলল, টাটা ডাক্তার আন্টি। সুপর্ণা একটা দীর্ঘশ্বাস ফেলে। সত্যি এই মেয়েকে দেখে কে বলবে রাতের বেলায় তার রূপটাই বদলে যায়। বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলেন অমিতাভ। এত বড় ডাক্তারও পুপুর মধ্যে কোনো সমস্যাই খুঁজে পেল না। কিন্তু পুপু যে আচরণগুলো করে সেগুলো তো স্বাভাবিক নয়। কি করবেন এখন তিনি? কার কাছেই বা যাবেন তার মেয়েকে নিয়ে? সুপর্ণা পোশাক বদলে অমিতাভকে রাতের খাবারের জন্য ডাকতে এলেন। হতাশ গলায় অমিতাভ বলেন, ভালো লাগছে না গো, তুমি আর পুপু খেয়ে নাও। সুপর্ণা একটা হাত রাখলেন অমিতাভর কাঁধে। তারপর মেয়ের হাত ধরে বাইরে চলে গেলেন। পুপুকে পেট ভরে খাইয়ে ঘরে এনে তাকে ঘুম পাড়াতে পাড়াতে সুপর্ণা অমিতাভকে উদ্দেশ্য করে বললেন, ফ্রিজে সব খাবার রাখাই আছে, যদি রাতে খিদে পায় আমায় ডেকো, আমি গরম করে দেব। অমিতাভ কোনো জবাব দিলেন না। মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে গেলেন। মাঝরাতের দিকে আবারও ঘুম ভেঙে গেল সুপর্ণার। না, আজ পুপুর ডাকেনি তাকে। তার ঘুম ভেঙেছে অদ্ভুত কিছু আওয়াজে। ভয়ে ভয়ে চোখ দুটো খুলে পাশে হাত বাড়ান তিনি। না, পুপু বিছানায় নেই। শব্দের উৎস খুঁজতে ঘর থেকে বেরিয়ে বাইরে এসে থমকে গেলেন তিনি। কিচেনে আলো জ্বলছে কেন? শব্দটাও তো মনে হচ্ছে ওদিক থেকেই আসছে। বুকে হাত চেপে ধরে সুপর্ণা বুঝতে পারলেন শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। নিঃসন্দেহে কিচেনে পুপু আছে,
কিচেনের সামনে দাঁড়িয়ে বিস্ফারিত চোখে তিনি দেখলেন ফ্রিজের সামনে পা ছড়িয়ে বসে আছে পুপু। তার কোলে অমিতাভর জন্য রেখে দেওয়া রাতের খাবারের থালা বাটিগুলো চোখে পড়ল তার। দু হাতে গৌগ্রাসে সেই খাবার মুখে ঢোকাচ্ছে পুপু। সামনের চুলগুলো এসে ঢেকে দিয়েছে তার মুখটা। মনের সুখে পুপু খেয়ে চলেছে। পুপু, তুই এত রাতে বাইরে বেরিয়েছিস কেন? খিদে পেয়েছে যখন আমায় ডাকতে পারতিস তো। কথাগুলো বলার সময় সুপর্ণা খেয়াল করলেন তার গলা কাঁপছে। সুপর্ণাকে এতক্ষণ খেয়াল করেনি পুপু। এবারে মুখ তুলে তাকালো সে। শিউরে উঠলেন সুপর্ণা। এই যে বদ্ধ উন্মাদের চাহনি, পলকহীন, ভাবলেশহীন। খিলখিল করে হেসে উঠল পুপু। তারপর অদ্ভুতভাবে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে লাগলো সুপর্ণার দিকে। সুপর্ণার হাতটা চেপে ধরে হিসহিসে গলায় বলে উঠল, বড় খিদে পেয়েছে আমার। আর কিছু নেই? আর তো কিছু খুঁজে পেলাম না। কি করব এবার আমি? কি খাবো? এই তো তোমার একটা হাত কিংবা একটা পা দেবে আমায়? দাও না, মনে হয় পেট ভরে যাবে। ভয় সুপর্ণার কথা প্রায় বন্ধ হয়ে আসছিল। পুপু তার সারা গায়ে জিভ বোলাচ্ছে আর মাঝে মাঝে মাথা ঝাঁকাচ্ছে পাগলের মতো। শেষবারের মতো একবার মেয়েকে হুঁশে ফেরাতে দু হাতে পুপুর মুখটা চেপে ধরে পরম মমতায় তিনি বললেন, পুপু মা, এমন করতে নেই। দেখো আমি তোমার মা। দেখো দেখো আমার দিকে। চলো ঘরে চলো, তুমি আমার সাথে। ঘরে গিয়ে ঘুমোবে। পুপুর দৃষ্টি এবার কেমন যেন ঝাপসা হয়ে আসছে। অস্পষ্ট স্বরে সে বলে উঠল, মা, আমার ঘুম পেয়েছে, ঘরে যাব। নতুন বাড়িতে প্রায় মাস 2 কেটে গেল মুখার্জি পরিবারের। পুপুর আচরণ দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। অমিতাভ সুপর্ণা প্রায় হাল ছেড়ে দিয়েছেন। এই 2 মাসের মধ্যে ডাক্তার তো কিছু কম দেখানো হলো না। কেউ পুপুর শরীরে বা মনে রোগের কোনো অস্তিত্বই খুঁজে পেলেন না। নিজের মেয়েকে আজকাল ভয় পান সুপর্ণা। অমিতাভ বাড়ি না থাকলে পুপুর কাছে নিতান্ত দরকার ছাড়া তিনি ঘেঁষেন না। পুপু তো এখন নিজের বাবা মায়ের উপরও আক্রমণ করে। কেন এমন করছে মেয়েটা? কি উপায় সুস্থ হবে? এই দুটো প্রশ্নই এখন ঘুরে ফিরে তাড়া করে বেড়ায় পুপুর অসহায় মা বাবাকে। আজকাল স্বামী স্ত্রীর রাত কাটে নির্ঘুমভাবে। পুপুকে ঘরে আটকে রাখার সব রকম চেষ্টা করেন তারা। ফলশ্রুতিতে পুপু তাদের মারাত্মকভাবে জখম করে তার দাঁত দিয়ে। সেদিনও জেগে বসে আবারও নতুন কোনো আক্রমণের অপেক্ষায় ছিলেন তারা। হঠাৎ সুপর্ণা বলেন, আমার কি মনে হচ্ছে জানো, এই বাড়িতেই কোনো সমস্যা আছে। এতগুলো দিন আমরা কলকাতায় ছিলাম, পুপুর মধ্যে তো কোনো অস্বাভাবিকত্ব দেখিনি। এই বাড়িতে আসার পর থেকেই মেয়েটা এমন হয়ে গেছে। আর কদিন চলবে এভাবে? মৃণাল বাবুকে তো বলা হলো নতুন বাড়ির কথা, উনিও তো কিছু জানালেন না। আমার মেয়েটার যে কি হবে ভগবান। অমিতাভর ভীষণ অসহায় লাগছিল নিজেকে। ঘুমন্ত পুপুর দিকে ছলছল চোখে তাকান তিনি। কি চেহারা হয়েছে মেয়েটার! গোলগাল পুতুলের মতো মেয়েটার চেহারা দিন দিন যেন শুকিয়ে যাচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার পাগলামি। সুপর্ণার দিকে ফিরে তিনি বলেন, মৃণালবাবুর কিছু কাজ পড়ে গেছে। কাজ মিটিয়ে তিনি যত তাড়াতাড়ি সম্ভব আসবেন বলেছেন। দেখি কি বলেন উনি। যাই হোক, তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি জেগে আছি। পরদিন বেলার দিকে অভ্যাস মতো পুপুকে স্নান করিয়ে নিজের বাথরুমে ঢুকেছিলেন সুপর্ণা। শাওয়ারের ঠান্ডা জলের ধারার নিচে দাঁড়িয়েও তার মাথায়
চিন্তার ঝড় চলছিল। মেয়েটাকে এইটুকু সময়ও একা রাখতে সাহস হয় না তার। কি জানি কোথা থেকে কি করে বসবে সে। মিনিট 15 পর বাথরুম থেকে বেরিয়ে বাড়ির মধ্যে পুপুকে না পেয়ে ভয়ে কাঠ হয়ে গেলেন সুপর্ণা। কোথায় গেল পুপু? তখনই হঠাৎ করেই বাইরে থেকে পুপুর গলার স্বর শুনতে পেয়ে প্রায় দৌড়ে বাইরে বেরিয়ে এসে কিছুটা নিশ্চিত হলেন তিনি। দোলনার কাছে পুপু দাঁড়িয়ে আছে। নিজের মনে তার প্রিয় পুতুলটার সঙ্গে কথা বলে চলেছে সে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে মেয়ের কাছে এগিয়ে আসতে লাগলেন সুপর্ণা। পুপুর কাছাকাছি পৌঁছে আতঙ্কে তার মুখ বিবর্ণ হয়ে যায়। একটু একটু করে পিছিয়ে আসতে থাকেন তিনি। মাথাটা ভীষণ ঘুরছে হঠাৎ। মাটিতেই ধপ করে বসে পড়েন তিনি। এটা তিনি কি দেখলেন একটু আগে? এটাও কি সম্ভব? কিন্তু এভাবে দিনের আলোয় এতটা ভুল দেখলেন তিনি? ভয়ে ভয়ে আবার তিনি তাকালেন দূরে দাঁড়িয়ে থাকা পুপুর দিকে। হ্যাঁ, ওই তো পুপু যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একসঙ্গে 3টে ছায়া পড়েছে। একটা মানুষের 3টে ছায়া হয় কি করে? বাকি 2টো ছায়া তবে কার? কারা ঘুরছে পুপুর পিছনে? তখনই মাকে দেখতে পেয়ে ছুটে এলো পুপু। ছোট্ট ছোট্ট হাতে সে মায়ের গলা জড়িয়ে ধরল পরম আদরে। সুপর্ণার চোখ বেয়ে জল বেরিয়ে আসছিল। কবে যে মেয়েটা আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে কেই বা জানে। এসব ভাবতে ভাবতে পুপুকে কোলে নিয়ে তিনি ঘরে ফিরে এলেন। 2 দিন পর সকাল সকাল মৃণালবাবুর হাঁক ডাকে অমিতাভ ঘর থেকে বেরিয়ে এলেন, সঙ্গে সুপর্ণাও। সোফায় গুছিয়ে বসে ভদ্রলোক বললেন, এমন একটা সুন্দর বাড়ি দিলাম আপনাদের, বাড়িটা ছেড়ে দিচ্ছেন কেন স্যার? কোনো সমস্যা আছে নাকি? অমিতাভ কিছুটা দ্বিধা ভরে বললেন, অসুবিধা মানে মানে পুপু মানে আমাদের মেয়ে ও একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই আর কি। আমি মামনি অসুস্থ? সে কি, ডাক্তার দেখিয়েছেন? আর অসুস্থতার সঙ্গে বাড়ির কি সম্পর্ক? বাড়ি বদলালে অসুখ সেরে যাবে নাকি? কি লুকুচ্ছেন বলুন দেখি? সুপর্ণা এতক্ষণ চুপ ছিলেন। এবারে মৃণালবাবু চোখে চোখ রেখে তিনি প্রশ্ন করেন, আমরা কি লুকোচ্ছি সেটা পরে বলছি, আগে বলুন তো আপনি কি লুকোচ্ছেন? এই এত বড় বাড়িতে কেউ থাকে না কেন? আপনার নিজের কাকার সম্পত্তি এটা, তাও আপনি অন্য জায়গায় কেন থাকেন? আর আপনি সেদিন কথায় কথায় দুঃখ প্রকাশ করে বলছিলেন যে এত ভালো বাড়ি হওয়া সত্ত্বেও কেউ নাকি এখানে থাকতে চায় না। কেন? এই বাড়িটার কি কোনো সমস্যা আছে? মৃণালবাবু একটু গলা খাকরানি দিলেন, তারপর আমতা আমতা করে বললেন, এই এত বড় বাড়ি নিয়ে আমি কি করব? কাকা বেঁচে নেই, ভাইরা বিদেশে, তাই টুকটাক মেনটেন করি বাড়িটা, এই আর কি। আর কি আশ্চর্য, কোনো সমস্যা নেই। বাড়িটা বড় বলে অনেকে থাকতে চায় না, থাকলেই তো পরিষ্কার করার ঝামেলা। এই বিশাল বাড়ি পরিষ্কার রাখা কি মুখের কথা? আমাদের মেয়ে অস্বাভাবিক আচরণ করছে মৃণালবাবু। রাত হলে উন্মাদের মতো আচরণ করে। ওর খিদে আমরা মেটাতে পারছি না। ও নিজের শরীর কামড়ে খেতে চাইছে মাঝে মাঝে। কলকাতায় যতদিন ছিলাম ও কিন্তু স্বাভাবিক ছিল, এখানে এসেই। কথা সমাপ্ত হওয়ার আগেই গলা রুদ্ধ হয়ে এলো অমিতাভর। মুখ ঢেকে বসে পড়লেন তিনি। সুপর্ণা স্বামীর দিকে চোখ না ফিরিয়েই মৃণালবাবুকে উদ্দেশ্য করে বললেন, দেখছেন কি অবস্থা হয়েছে আমাদের? আপনিও তো ওকে আদর করে মামনি বলেন, যা জানেন বলুন না। তারপর জানেন, কদিন আগে আমি আরো ভয়ানক একটা ঘটনা দেখেছি। উঠোনে আমার মেয়েটা যখন খেলছিল, আমি স্পষ্ট দেখেছি তার সঙ্গে আরো 2টো ছায়া ঘুরছিল। দেখুন, আমার মেয়ে নিতান্ত শিশু, এইভাবে চলতে থাকলে তো ওকে কি আমরা বাঁচাতে পারবো বলুন? তাই বলছি, দয়া করে আপনি কিচ্ছু লুকোবেন না। সমস্যার কারণ জানলে আমাদেরও সুবিধা হবে আমার মেয়েকে সুস্থ করে তুলতে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মুখ খুললেন মৃণালবাবু। অপরাধীর মতো মুখ নিচু করে বলতে লাগলেন তিনি,
আমি সত্যিই জানি না বৌমা এ বাড়িতে কি আছে। আমি নিজে কখনো এ বাড়িতে থাকিনি, কারণ সত্যি বলতে কি বাড়িটা ভালো লাগতো না আমার। এর কারণ আমি বলতে পারবো না, তবে ভীষণ অস্বস্তি হতো। তবে কাকার মুখে শুনেছি প্রায় 100-150 বছর আগে এই বাড়িটা একটা মেন্টাল অ্যাসাইলাম ছিল। তবে সেটাকে অ্যাসাইলাম না বলে নাকি নরক বলাই ভালো। পেশেন্টদের সঙ্গে পশুর মতো আচরণ করতেন ডাক্তার নার্সরা, ঠিক করে খেতে দিতেন না, পান থেকে চুন খসলেই চলতো নৃশংস অত্যাচার। এই কারণেই কিনা জানি না বছর 5 বেশি ওই অ্যাসাইলাম চলেনি। তারপর বিভিন্ন হাত ঘুরিয়ে কাকার হাতে এসে পৌঁছায় বাড়িটা। কাকাও বাড়ি দেখে লোভ সামলাতে পারেননি, কিনে নেন। কাকা নিজে যদিও থাকতেন না এই বাড়িতে, কলকাতার ফ্ল্যাটেই থাকতেন। ওই মাঝে মাঝে ফ্যামিলি পিকনিক হতো এখানে, আমরা সবাই আসতাম। কাকিমা তো মারা গেছেন বহুদিন আগে, কাকা মারা গেলেন বছর 7 আগে। কাকার 2 ছেলেই বিদেশে, তাই এই বাড়ির দায়িত্ব আমার উপরেই পড়লো। তবে তোমাদের কথা শুনে মনে হচ্ছে সেই নরক সম অ্যাসাইলামের ছায়া আজও সরেনি এই বাড়ি থেকে। ওই সব ক্ষুধাকাতর উন্মাদদের বিষ দৃষ্টি পড়েছে মামুনির ওপর, তাই হয়তো মামুনি এমন করছে। আমায় ক্ষমা করে দেবেন আপনারা। এত সব কিছু হবে জানলে আমি আপনাদের বাড়ি দিতাম না, বিশ্বাস করুন। একটানা দীর্ঘক্ষণ কথা বলে তিনি থামলেন। অমিতাভর মুখের দিকে তাকিয়ে ফের বলা শুরু করলেন, দেখুন, আপনারা শহরের মানুষ, আমার কথায় বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু ভেবে দেখুন মামুনিকে কিন্তু কোনো ডাক্তার সুস্থ করতে পারছে না। বাচ্চা মেয়েটাকে আমি নিজের অজান্তেই বড় কষ্ট দিয়ে ফেললাম। যাই থাকুক এই বাড়িতে, সেটা মামুনির জন্য ক্ষতিকর। আপনারা তৈরি থাকবেন, বিকালে আমি গাড়ি পাঠিয়ে দেব। বিকালে বাবা মায়ের হাত ধরে বেশ বিমর্ষ মুখেই বাড়ি থেকে বেরোলো পুপু। বাড়িটার সঙ্গে তার এক অদ্ভুত সখ্যতা গড়ে উঠেছিল। গাড়িতে উঠে ছোট ছোট দুটো হাতে শূন্য বাড়িটার দোতলার ঘরের জানলার দিকে তাকিয়ে সে টাটা দিল। একটা দমকা বাতাস যেন গাড়ির খোলা কাচের ভিতর দিয়ে ঢুকে এলো গাড়িতে। বাবা মায়ের চোখ এড়িয়ে পুপুর গোমড়া মুখে ফুটে উঠল একটা অর্থপূর্ণ হাসি। একরাশ ধুলো উড়িয়ে গাড়িটা রওনা দিল তার গন্তব্যে। নতুন বাড়িতে প্রথম 3টে দিন বেশ ভালোই কাটল সবার। এই নতুন বাড়িটা বেশ ছোট হোক, তবু তো শান্তি আছে। সুপর্ণা এই কদিনে পুপুর মধ্যে কোনো পাগলামির লক্ষণ না দেখে কিছুটা নিশ্চিত হয়েছেন। কিন্তু 4র্থ দিনে হঠাৎ সেই পুরনো বাড়ির আতঙ্ক যেন ফিরে এলো এই নতুন বাড়িতেও। আবারও মাঝরাতে ঘুম ভাঙে সুপর্ণার। ঘরের নীলাভর নাইট ল্যাম্পের আলোয় পুপুর সেই ক্ষুধাকাতর হিংস্র মূর্তি আবারও তার চোখের সামনে দণ্ডায়মান। গুটি গুটি পায়ে বিড়বিড় করতে করতে সে এগিয়ে আসছে মায়ের দিকে। বড় খিদে পেয়েছে মা, খেতে দাও না আমায়। চিৎকার করে অমিতাভকে আবার ঘুম থেকে জাগালেন সুপর্ণা। অমিতাভ ঘুম থেকে উঠে পুপুর এই রূপ দেখে হতাশ হয়ে পড়লেন। এই বাড়িতে এসেও মেয়েটা এমন করছে। সুপর্ণার এনে দেওয়া খাবার খেয়ে পুপু ঘুমিয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন অমিতাভ। না, এভাবে হবে না। মৃণালবাবু যে অশুভ অস্তিত্বের কথা বলেছিলেন, সে এত সহজে পুপুকে ছেড়ে যাবে না। আমাদের অন্য কিছু ভাবতে হবে। হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে সামনে জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে সুপর্ণা বললেন, কি আর করব আমরা? আর কি করার আছে? এইভাবে হয়তো আমাদের মেয়েটা শেষ হয়ে যাবে। চুপ, একদম চুপ। আমাদের পুপুর কিচ্ছু হবে না। সমস্যা যখন আছে তখন তার উৎসও আছে, আর সমস্যাকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে আমাদের। কালই আমরা মৃণালবাবুর সঙ্গে দেখা করতে যাব। ওই অ্যাসালামের পুরো ঘটনাটা জানতে হবে আমাদের। তুমি তৈরি থেকো সময় মতো। ক্লান্ত কণ্ঠে সুপর্ণা শুধু বললেন, আচ্ছা বেশ। সাত সকালে অমিতাভর ফোন পেয়ে অবাকই হয়েছিলেন
মৃণাল মিত্র। আরও অবাক হলেন যখন তিনি জানতে পারলেন পুপু মোটেও সুস্থ হয়নি। চিন্তিত হয়ে পড়লেন মৃণাল বাবু। তাই অমিতাভ যখন তার সঙ্গে দেখা করার প্রস্তাব দিলেন, এক কথায় তিনি রাজি হয়ে গেলেন। সেদিন বিকালে মৃণালবাবুর বৈঠকখানায় অমিতাভকে রীতিমতো অসহায় লাগছিল। একমাত্র মেয়ের এই অদ্ভুত সমস্যা নিয়ে তিনি যে কতটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেটা তার কথা থেকেই স্পষ্ট বুঝতে পারছিলেন মৃণালবাবু। সুপর্ণা মাথা নিচু করে চুপ করে বসে আছেন। মাঝে মাঝে শুধু আঁচল দিয়ে চোখটা মুছছেন। অমিতাভ এবার মৃণালবাবুর হাত দুটো শক্ত করে ধরে সজল চোখে বললেন, আমি এখানে একদম নতুন। আপনাকে ছাড়া আর কাউকে সেভাবে চিনি না। আপনি ছাড়া আর কার কাছে যাব বলুন তো? পুপুকে নিয়ে এখন আমি কি করব বলে দিন। চোখের সামনে মেয়েটাকে তিল তিল করে শেষ হয়ে যেতে দেখছি। আমি বিজ্ঞান মানি, কিন্তু তাও আপনার বলা প্রেতাত্মার কথা বিশ্বাস করে ওই বাড়ি আমি ছেড়ে দিয়েছি। আমি আজ আবারও বলছি, আপনি যদি বলেন আমি ওঝার কাছেও নিয়ে যাব মেয়েকে। ডাক্তার তো কিছুই করতে পারছে না। মেয়েটাকে বাঁচাতে আমাকে একটু সাহায্য করুন। এক অসহায় বাবার অনুরোধ ঝরে পড়ে অমিতাভর গলায়। মৃণালবাবু প্রচণ্ড অপ্রস্তুত মুখে বসে আছেন। পুপুর এই অবস্থার জন্য মনে মনে হয়তো নিজেকেই দায়ী করছেন তিনি। হয়তো ভাবছেন বেশি ভাড়া পাওয়ার লোভে এই বাড়িটা মুখার্জি পরিবারকে না দিলেই ভালো হতো। তিনি হঠাৎ বললেন, দেখুন, আমার চেনা একজন আছে যে আশা করি এই বিষয়ে কিছু সাহায্য করতে পারবে। তবে তার আগে আপনাকে মন থেকে এইসব জিনিসকে বিশ্বাস করতে হবে, তবেই সেখানে গিয়ে কাজ হবে। অমিতাভ কয়েক সেকেন্ড সময় নিয়েই বলল, আমি বিশ্বাস করতে রাজি আছি। আমি সব রকম প্রচেষ্টা করে দেখতে চাই। যে করেই হোক আমাকে পুপুকে এই বিপদ থেকে বাঁচাতেই হবে। আচ্ছা বেশ, তাহলে আজ সন্ধেবেলা আমি আপনাদের সেখানে নিয়ে যাব। আর একটু অন্ধকারটা গাঢ় হোক, সূর্য না ডুবলে ওনার দেখা পাওয়া যাবে না। উনি একজন প্রসিদ্ধ তান্ত্রিক। আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে বার্তালাপ করেই মৃণালবাবু তাদের নিয়ে সোজা রওনা দিলেন তার সেই পরিচিত তান্ত্রিকের কাছে। যদিও অমিতাভরা তার নাম বা বিবরণ বা তার ঠিকানা কোনোটাই সঠিকভাবে জানতেন না। গাড়িতে করে প্রায় মিনিট 40-এর রাস্তা। বড় রাস্তাটা একটা সরু মেঠো গলিতে ভেঙে যাচ্ছে। ওনারা সেখানে নেমে পথ ধরে হাঁটতে লাগলেন। সামনে মৃণালবাবু আর পিছনে চলেছেন অমিতাভরা। বেশ কিছুক্ষণ আগে থেকেই কিছু ঘণ্টাধ্বনির শব্দ তাদের কানে আসছে। এতেই বোঝা যাচ্ছে খুব কাছাকাছি ওনারা পৌঁছে গেছেন। মৃণালবাবু একটা বড় তেঁতুল গাছের নিচে জুতোগুলো খুলে রাখতে বললেন। জুতো জোড়া খুলে সকলে খালি পায়ে এগিয়ে চললেন সামনের একটা পুরনো অন্ধকার মন্দিরের দিকে। মাটিতে পা দিতেই সকলের অনুভূতি হলো মাটিটা যথেষ্ট ঠান্ডা। মন্দিরের বেদি পেরিয়ে একটা ছোট গুহার মতো গহ্বরে মৃণালবাবু প্রবেশ করলেন, সাথে বাকিরাও। ভিতরে বড় বড় প্রদীপের ধকধকে আগুন এবং ধূসর ধোঁয়ায় একেবারে রহস্যময় হয়ে উঠেছে। তারই মাঝে একজন ব্যক্তির অবয়ব দেখা যাচ্ছে। সামনে থাকা একটা ছোট্ট মা কালীর মূর্তির দিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। যেটুকু অন্ধকারে দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ব্যক্তিটি মধ্যবয়স্ক এবং যথেষ্ট স্বাস্থ্যবান। দেহের গঠন স্বাভাবিক মানুষের থেকে অনেকটাই আলাদা। মৃণালবাবুর সামনে থাকা মা কালীকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তার দেখা দেখি অমিতাভ সুপর্ণাও তাই করল। পুপুকে সুপর্ণা জোর হাত করিয়ে প্রণাম করালেন। সেই ব্যক্তি মুখে কোনো কথা না বলেই আঙ্গুলের দ্বারা নির্দেশ করে তাদের একটি নির্দিষ্ট দিকে বসতে বললেন। লোকটির ব্যবহার দেখে মনে হচ্ছে তিনি সব আগে ভাগেই জানেন। প্রায় মিনিট 10 চুপ করে বসার পরে ব্যক্তিটি মৃণালবাবুদের দিকে ফিরে বসলেন। তার মুখ এই দিকে ফিরতেই সকলেই আঁতকে উঠলেন মনে মনে।
তার মুখে এক অদ্ভুত কঠোরতা দেখা যাচ্ছে। রুক্ষ মুখে দাড়ির আবরণ, চকচকে উন্নত তিলকযুক্ত কপাল, চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে যেন পাথরও গলে যাবে। কর্কশ কণ্ঠে তিনি জানতে চাইলেন কি ব্যাপারে তারা এসেছেন তার কাছে। উত্তরে সমস্ত ঘটনার বিবরণ সংক্ষেপে জানালেন মৃণালবাবু। একটানা কথা বলা যাচ্ছে না এই ভিতরটায়, এতটাই দমবন্ধ পরিবেশ এবং ধোঁয়ায় ভর্তি চারিদিকটা। সবটা শোনার পরে সেই রুক্ষ ব্যক্তি কিছুক্ষণ চুপ থেকে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসার নির্দেশ দিলেন এবং সামনের একটি ত্রিশূলের সাথে মেয়েটিকে একটি বটের শিকড় দিয়ে জড়িয়ে বেঁধে দিতে বললেন। ব্যাপারটা খুবই আশ্চর্যজনক, কারণ বটের শিকড় সামনেই সাজিয়ে রাখা ছিল এবং সেটা দিয়ে বাঁধলে যে কেউ খুলে তা থেকে বেরিয়ে আসতে পারবে। আর তার থেকেও অবাক করা কাণ্ড, এতগুলো লোকের জুতো ছিল কিন্তু মানুষগুলোর কোনো অস্তিত্ব এখন দেখা যাচ্ছে না। যাই হোক, অনিচ্ছা সত্ত্বেও ওনার কথা মতোই সকলে কাজটি সারল এবং মন্দিরের ভিতরে গিয়ে বসল। বাইরে রইল শুধু পুপু এবং সেই ব্যক্তিটি। প্রায় মিনিট 15 জোরে মন্ত্রপাঠ, জয়ধ্বনি ইত্যাদি শোনা গেল, কিন্তু তারপরেই হঠাৎ করেই একটি ধাতব বস্তুর শব্দ হলো এবং সেই তান্ত্রিক ব্যক্তি হাঁফাতে হাঁফাতে মন্দিরের ভিতর প্রবেশ করলেন এবং পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তারা যেন আর এখানে না আসেন। এই মুহূর্তেই এখান থেকে যেন চলে যান তারা। তার পক্ষে সম্ভব নয় বলে তিনি জানিয়ে দেন এবং তার সাথে ঘটা ঘটনার বিবরণ তিনি দেন। তার হাতের উপরের অংশ দিয়ে চুঁয়ে রক্ত ঝরছে, কারণ পুপু যে ত্রিশূলে বাঁধা ছিল তার সজোরে সোজা উড়ে এসে ওনার হাতে গেঁথে যাচ্ছিল। কোনো রকমে নিজেকে বাঁচিয়ে তিনি চলে এসেছেন। তিনি এটাও জানালেন এই মা দুগ্ধকালীর বটবন্ধনী থেকে বেরানো এত সহজ নয় এবং খুব কম মানুষের পক্ষেই তা সম্ভব হয়, যা ওই মেয়ে অনায়াসে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। লোকটির কথা শুনে তৎক্ষণাৎ মৃণালবাবুরা বাইরে বেরিয়ে এলেন দেখার জন্য। তবে পুপু তখন সেই নরম ঠান্ডা মাটিতে নিথর হয়ে পড়ে আছে। ওনারা তাড়াতাড়ি পুপুকে কোলে তুলতেই বুঝতে পারলেন মেয়েটি জ্ঞান হারিয়েছে, তবে তার মধ্যে প্রাণ অবশিষ্ট রয়েছে সেটা তার হৃদস্পন্দন জানান দিচ্ছে। সময় নষ্ট না করে ওনারা তাড়াতাড়ি পুপুকে নিয়ে গাড়ির কাছে চলে আসেন। রাত বাড়ছে দেখে তারা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গাড়িতেই পুপু চোখ মেলে তাকায় এবং তার জ্ঞান ফেরে। হঠাৎ কি মনে হতে মৃণালবাবু চোখ তুলে তাকালেন সুপর্ণার দিকে। তারপর একটু কৌতূহল বশতই জিজ্ঞেস করলেন, আচ্ছা বৌমা, তুমি সেদিন বলছিলে তুমি নাকি মামনির সঙ্গে দুটো ছায়া দেখেছ, কোথায় দেখেছিলে সেটা? নাকি বাড়ির সর্বত্রই ছায়াগুলো মামনির সঙ্গে থাকে? একটু মনে করে বলো তো। আস্তে আস্তে মুখ তুললেন সুপর্ণা। চোখের নিচে গভীর কালো রেখা, ঠোঁট দুটো কোনো কারণ ছাড়াই তীর তীর করে কাঁপছে তার। মৃদু স্বরে তিনি বললেন, না, বাড়ির সব জায়গায় নয়, উঠোনের এক কোণে পুপুর খেলার জন্য একটা দোলনা আছে, সেইখানেই আমি ওই ছায়াগুলো দেখেছিলাম। মৃণালবাবুকে দেখে হতাশই মনে হলো। মাথা নাড়তে নাড়তে বললেন, ও তাহলে হয়তো তোমার চোখের ভুল সেটা। সুপর্ণা কোনো প্রতিবাদ করলেন না, কিন্তু অমিতাভকে একটু চঞ্চল মনে হলো। আচ্ছা, এমন তো হতে পারে যে ওই বিশেষ জায়গাতেই হয়তো কিছু আছে, কারণ পুপু রাতে যখন পাগলামি করতো মাঝে মধ্যে হাত ছাড়িয়ে ছুটে যেত ওই দোলনাটার কাছে। তাই বলছি, মাটি খুঁড়ে দেখলে কেমন হয়? হয়তো সমস্যার উৎস পর্যন্ত পৌঁছে যাব আমরা। কি বলেন মৃণালবাবু? মৃণালবাবুকে এবার একটু বিব্রত মনে হলো। আমতা আমতা করে তিনি বললেন, মাটি খুঁড়বেন? মানে আদৌ কিছু আছে ওখানে? দৃঢ় কণ্ঠে জবাব দিলেন অমিতাভ। আমি জানি না, আর আমি জানতেও চাই না, তবে পুপুকে বাঁচানোর জন্য একটা শেষ চেষ্টা তো করতেই পারি। পুপু এতক্ষণ গাড়ির ভিতরে তার মায়ের কাছে বসেছিল। গাড়িটা অমিতাভদের নামিয়ে দিল বাড়ির সামনে।
বাড়ি ফেরার সময় পুপু যখন বাবার কোলে চেপে যাচ্ছিল তখন তাকে দেখে মৃণালবাবু একটু খারাপই লাগছিল। মেয়েটা বড্ড রোগা হয়ে গেছে। পরিকল্পনা মাফিক দুদিন পর অমিতাভ এবং মৃণালবাবু সেই অভিশপ্ত বাড়ির উঠোনে এসে উপস্থিত হলেন। অমিতাভ কিছুটা দ্বিধাগ্রস্ত ভাবেই বললেন, কাজটা কি আমরা ঠিক করছি? পুলিশে একটা খবর দেওয়া উচিত ছিল আমাদের। আপনাকে এত করে বললাম কিন্তু আপনি শুনলেন না। অসহায়ভাবে মৃণালবাবু জানালেন, দেখুন, পুলিশ এলে লোক জানাজানি হবে, তারপর যদি উল্টো পাল্টা কিছু পাওয়া যায় তখন বাড়ির বর্তমান মালিক হিসাবে আমি ফেঁসে যাব। পুলিশ তো রইলই, খুব সমস্যা হলে ওদেরকেই তো ডাকতে হবে। বেজার মুখে মাটি খোঁড়ার কাজে মন দিলেন অমিতাভ এবং মৃণালবাবু শাবল দিয়ে কোপ মারছিলেন মাটিতে। আধ ঘন্টা পর ঘর্মাক্ত মুখে শাবল ফেলে উঠে দাঁড়ালেন দুজনে। দুজনেরই মুখ রক্তশূন্য, চোখ বিস্ফারিত করে তারা চেয়ে আছেন সদ্য খোঁড়া গর্তটার দিকে। প্রথম কথাটা অমিতাভই বলল, এসব কি? বসত বাড়ির ভেতর দুটো কঙ্কাল? আপনি সত্যিই কিছু জানেন না মৃণালবাবু? মৃণালবাবু তখনও যেন কঙ্কাল দুটোর অস্তিত্বে বিশ্বাস করতে পারছেন না। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, আমি সত্যি এসব কিছু জানি না। এগুলো মনে হচ্ছে অ্যাসাইলামের পেশেন্টদের লাশ। এখানে তো রোগীদের ওপর অনেক রকম এক্সপেরিমেন্ট করতেন ডাক্তাররা, তাতেই হয়তো কেউ মরে গিয়ে থাকবে, আর গন্ডগোল এড়াতে বাড়ির মধ্যেই পুঁতে দেওয়া হয়েছিল ওদের। এত পর্যন্ত বলে একটু দম নিলেন মৃণালবাবু। তারপর চারপাশে একবার দেখে নিয়ে অমিতাভ বাবুর কানের কাছে এসে তিনি ফিসফিসিয়ে বললেন, চলুন আমরা কঙ্কালগুলোকে পুড়িয়ে দিই। আমার মন বলছে এটা করলে মামনি একদম সুস্থ হয়ে যাবে। তাড়াতাড়ি কাজটা করতে হবে, কেউ জানার আগেই। এবার অমিতাভ ভীষণভাবে প্রতিবাদ করে উঠলেন, কি বলছেন কি? বাড়ির ভেতর কঙ্কাল পাওয়া গেছে মানে এটা তো খুনের কেস। হোক 100-150 বছর আগেকার ঘটনা, তাও আমাদের উচিত পুলিশে জানানো, তারপর ওরা যা ভালো বুঝবে করবে। আমি এই কঙ্কালগুলো কিছুতেই এইভাবে পোড়াতে দেবো না। মৃণালবাবু অনুনয় সুরে বললেন, দেখুন, খুন কঙ্কাল এসবের কথা বাইরে গেলে আমি আর কোনোদিনই বাড়ি না পারবো বেচতে, না পারবো ভাড়া দিতে। আমার লসের কথাটাও একটু ভাবুন। কিন্তু অমিতাভ কোনোভাবেই এই কাজে রাজি হলেন না, বরং রীতিমতো হুমকি সুরেই বললেন, লোকাল পুলিশ স্টেশনের নম্বরটা কি আপনি আমাকে দেবেন নাকি আমি অফিস থেকে নেব? বাধ্য হয়ে মৃণালবাবু পুলিশ স্টেশনের নম্বর দিয়ে দিলেন অমিতাভকে। আধ ঘন্টা পর পুলিশ বাহিনী এসে উপস্থিত হলো বাড়িতে। নিস্তরঙ্গ শান্ত জীবনযাত্রায় অভ্যস্ত সুন্দরগঞ্জ অঞ্চলে কঙ্কালের উপস্থিতি তাদেরও অবাক করেছে ভীষণভাবে। মৃণালবাবু যেহেতু বাড়ির মালিক, তাই তাকে কিছুটা জেরা করলেন সুন্দরগঞ্জের থানার ওসি। আইনত বাড়িটা কি আপনার, মিস্টার মিত্র? আইনত নয় স্যার, তবে হয়ে যাবে কদিন পর। উকিলের সঙ্গে কথাবার্তা চলছে। বাড়িটা আসলে আমার কাকার। কাকা মারা গেছেন বেশ কিছু বছর হলো, তাই কাকার এই সম্পত্তি আমি সামলাচ্ছি। আপনি কেন? আপনার কাকার কোনো ছেলে মেয়ে নেই? আছে স্যার, কাকার 2 ছেলে, কিন্তু এমন কুলাঙ্গার তারা যে বাপের খোঁজটুকু রাখেনি জানেন। বাপের টাকায় বিদেশে পড়তে গিয়ে সেখানেই রয়ে গেছে 2 ভাই। কাকার ফোনেরও কোনো উত্তর দিত না। পরে আমি অনেক কষ্টে ওদের সঙ্গে যোগাযোগ করি। চরম দুর্ব্যবহারের পর আমায় জানায় যে ওরা কখনোই দেশে ফিরবে না। শেষ দিকে কাকাও তাই আর যোগাযোগ করার চেষ্টা করেনি ওদের সঙ্গে। কিন্তু এত বড় সম্পত্তি পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তাই আমি বাড়িটা রক্ষণাবেক্ষণ করছি আর কি। অমায়িকভাবে হেসে বললেন মৃণালবাবু। ওসি বেশ কড়া মেজাজের। মৃণালবাবুর সহজ ঘনিষ্ঠতার হাসি বিন্দুমাত্র পাত্তা না দিয়ে তেমনি কড়া সুরে বললেন, এই লাশগুলো কার সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে? মৃণালবাবু অ্যাসাইলামের ঘটনাটাই গড় গড় করে বলে গেলেন তাদের। তারপর হাত জোর করে বললেন, স্যার এই অশুভ কঙ্কালগুলোকে পুড়িয়ে দিন স্যার, বাড়িটা একটু দোষমুক্ত হবে তাহলে। হ্যাঁ, কঙ্কাল তো পুড়িয়েই দেব। বিশেষ করে এত বছর আগের কেস যখন, তখন এ নিয়ে বেশি দূর এগোনোর কোনো মানেই হয় না। ধন্যবাদ আপনাদের, আমি কঙ্কালগুলো নিয়ে গেলাম।
মৃণালবাবু এরপর অমিতাভকে প্রস্তাব দেন তাদের বাড়িতে গিয়েই থাকতে। আমার তো ছেলে মেয়ে নেই, আমার স্ত্রীর মামুনিকে বড় পছন্দ হয়ে গেছে, আর আপনাদেরও এখন যা মনের অবস্থা তাতে ধাতস্থতে সময় লাগবে। আমাদের সঙ্গে থাকলে আপনাদের মন হয়তো ভালো থাকবে। যাবেন আমাদের বাড়ি? অমিতাভ অবাক চোখে দেখছিলেন মৃণাল মিত্র নামক এই ভদ্রলোকটিকে। মানুষটা একটু বেশি ভালো। সত্যি কি মানুষ এত ভালো হয়? মৃণালবাবুর প্রস্তাবে তিনি সানন্দে রাজি হলেন, তবে শর্ত ছিল একটাই, যে তিনি ভাড়া দিয়ে থাকবেন। মৃণালবাবু প্রথমে আপত্তি জানালেও পরে রাজি হয়ে যান। মিত্র পরিবারে এসে ঠাঁই হয় মুখার্জিদের। পরবর্তী মাসখানেক সময়টা বেশ নিরুদ্রূপেই কাটল। পুপু এখন পুরোপুরি সুস্থ। শরীরের ক্ষতগুলো সেরে উঠেছে ধীরে ধীরে। বাড়ি থেকে কঙ্কালের সঙ্গে সঙ্গে পুপুর পাগলামিটাও যেন বিদায় নিয়েছে। এরই মধ্যে হঠাৎ একদিন থানা থেকে ডাক আসে অমিতাভর। ওসি নিজে ফোন করে যত তাড়াতাড়ি সম্ভব থানায় এসে তার সঙ্গে দেখা করতে বলেছেন। বিকালে অমিতাভবাবু যখন থানায় গিয়ে উপস্থিত হলেন, ওসি ভদ্রলোককে একটু অস্থির মনে হচ্ছিল। চোখের ইশারায় অমিতাভকে টেবিলের অপর প্রান্তের চেয়ারটাতে বসতে বলে তিনি সরাসরি অমিতাভবাবুর চোখে চোখ রেখে প্রশ্ন করলেন, মিস্টার মিত্রকে আপনি কদিন ধরে চেনেন? বেশি দিন নয় স্যার, আমি এখানে বদলি হয়ে এসেছি মাস 6 আগে। উনি আমাকে বাড়ি দেখে দিয়েছিলেন, সেই থেকেই আলাপ। ওসি চিন্তিত মুখে বললেন, আমিও এই থানায় নতুন, ভদ্রলোককে বিশেষ চিনি না। অমিতাভর একটু সন্দেহ হয়। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে তিনি বললেন, কি হয়েছে স্যার, কোনো সমস্যা? ওসি তখন আর কোনো দ্বিধা না করে সব বললেন তাকে। শুনতে শুনতে অমিতাভর কপালে ঘাম জমে উঠল। ওসির কথা শেষ হলে তিনি বলেন, কঙ্কালগুলো যে কাদের সেটা মনে হয় আমি জানি। এরকম কিছু যে ঘটতে পারে সেটা কিছুটা হলেও আমি আঁচ করতে পেরেছিলাম। সন্দেহটা আমার প্রথম থেকেই ছিল। দেখুন, কঙ্কালের পরিচয় জানাটা খুব একটা কঠিন নয়। কলকাতাতে একটা খবর পাঠাতে হবে শুধু, কিন্তু সেখানে বিস্তর সময় লেগে যাবে। তবে কঙ্কালের পরিচয় জানা গেলেই যে অপরাধীকে ধরা যাবে এমন তো নয় না, বিশেষ করে যখন কোনো প্রমাণই নেই আমাদের হাতে। সেটাও ঠিক। দিন তিনেক পরের ঘটনা। মাঝরাতে ঘরের দরজায় প্রবল ধাক্কার শব্দে ঘুম ভেঙে যায় মৃণালবাবু এবং তার স্ত্রীর। পুপু আজ তাদের কাছেই শুয়েছে। ঘুমন্ত পুপুর মুখটা একবার দেখে নিয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা খুলতেই দরজার বাইরে সুপর্ণাকে দেখে তিনি অবাক হয়ে যান। কান্নায় ভেঙে পড়লেন সুপর্ণা। আমাদের ঘরে চলুন দয়া করে, অমিতাভ পাগল হয়ে গেছে, একদম পুপুর মতো অস্বাভাবিক আচরণ করছে, আমাকে মারতে এসেছিল প্রায়। আমি কোন রকমে হাত ছাড়িয়ে পালিয়ে এসেছি। মৃণালবাবু যেন আকাশ থেকে পড়লেন। এ কি বলছো? এসব আবার কি শুরু হলো? চলো দেখি। অমিতাভর ঘরের কাছে পৌঁছেই দরজার বাইরে থেকে অমিতাভের বিভৎসভাবে রাগে গজরানোর শব্দ কানে যেতেই বুকের রক্ত যেন তার শুকিয়ে আসে। বাচ্চাটাকে এত কষ্টে সুস্থ করা হলো, এখন আবার বাবার কি হলো? সুপর্ণা কিছুতেই ঘরে ঢুকতে চাইলেন না ভয়ে। অগত্যা বাধ্য হয়ে মৃণালবাবু একাই ঢুকলেন ঘরে। তাকে ঘরে ঢুকতে দেখেই বিছানায় পা ঝুলিয়ে বসে থাকা অমিতাভ অট্টহাস্য করে উঠলেন। বিকৃত গলায় তিনি বললেন, এসে গেছিস? তোর জন্যই তো অপেক্ষা করে বসেছিলাম। অনেক দিন কিচ্ছু খাইনি, কিছু খেতে দে না দাদা। মৃণালবাবুর পা দুটো মাটিতে কেউ যেন শক্ত করে চেপে ধরেছে। দাদা? অমিতাভ তাকে দাদা বলছেন কেন? ওদিকে অমিতাভ আবার সম্পূর্ণ ভিন্ন গলায় বলতে শুরু করেছেন, বড় ক্ষুধা রে দাদা, বড় ক্ষুধা, পেটের ক্ষুধা
প্রতিশোধের ক্ষুধা, মুক্তির ক্ষুধা, রক্তের ক্ষুধা। ওই বাচ্চাটা আমাদের এত ক্ষুধা মেটাতে পারবে না, তাই বাপটাকে ধরেছি এবার। মৃণালবাবুর গলা এতক্ষণে শুকিয়ে কাঠ হয়ে গেছিল। কোন রকমে তিনি বললেন, কে তুমি? তুমি নয় রে শয়তান, আমরা তো দুজন। নিজের ভাইদের ভুলে গেলি? বাবার সম্পত্তি হাতানোর জন্য আমাদের অভুক্ত অবস্থায় দিনের পর দিন এই বাড়িতে আটকে রেখেছিলিস তুই। তারপর খিদে তেষ্টায় দুঃখতে দুঃখতে অবশেষে আমরা যখন মরলাম, তখন আমাদের লাশ দুটো বাড়ির উঠোনে পুঁতে দিয়ে রটিয়ে দিয়েছিলি। আমরা নাকি দেশের বাইরে চলে গেছি, আর ফিরবো না কখনো। শেষ বয়স পর্যন্ত বাবা আমাদের জন্য অপেক্ষা করে করে অবশেষে এক রাশ অভিমান নিয়ে মারা গেলেন। তোর অবশ্য ভালোই হলো, আমাদের অবর্তমানে বাড়িটার কার্য তো তুই মালিক হলি। কিন্তু আমাকে একটা কথা বল, সবকিছু কি এত সহজ? হ্যাঁ, অনেক দিন, জানিস তো, অনেক দিন অপেক্ষা করেছি তোকে কাছে পাওয়ার, হাতের নাগালে পাওয়ার। তো শরীরের মাংস না খেলে আমাদের খিদে মিটবে না। তোর তাজা রক্ত, ওই গরম রক্ত না খেলে আমাদের এতদিনের তৃষ্ণার্ত বুক শুকোবে না। আজই তোর শেষ দিন দাদা। দুহাত বাড়িয়ে ধীরে ধীরে মৃণালবাবুর দিকে এগোতে থাকেন অমিতাভ। মৃণালবাবু তখন দৌড়ে পালিয়ে যাওয়ার মতো শক্তিও তার অবশিষ্ট নেই। প্রবল আতঙ্কে অমিতাভর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তিনি কেঁদে ফেললেন। হাও হাও করে কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমায় ক্ষমা করে দে তোরা। আমি কাকাকে অনেকবার বলেছিলাম যে তোমার তো কলকাতায় 3টে বাড়ি আছে, এই সুন্দরগঞ্জের বাড়িটা আমায় দাও। কাকা কিছুতেই দিল না, জানিস। আসলে আমি তো তখন তেমন কিছু করতাম না, তাই ভেবেছিলাম এই বাড়িটাকে হোটেল বা ফ্ল্যাট কিছু বানানোর জন্য প্রমোটারকে দিয়ে দেব। কাকা যখন বাড়িটা কিছুতেই দিতে চাইলেন না, তখন আমি ঠিক করি কাকাকে মেরে দেব। তারপর ভাবলাম, কাকাকে মেরে কি হবে? কাকাকে মারলে তোরা তো আছিস, এই সম্পত্তি তোরা পেয়ে যাবি। তখনই প্ল্যান বদলাই। কাকার যা বয়স, এমনিতেই আর খুব বেশি দিন তিনি বাঁচবেন না, তাকে মারার কোনো দরকার নেই। তাই জরুরি দরকারের নাম করে তোদের বিদেশ থেকে ডেকে এনে এই বাড়িতে আটকে রেখেছিলাম, যাতে তোদের সঙ্গে কখনো কেউ যোগাযোগ করতে না পারে। আমাকে ক্ষমা করে দে ভাই। আমি সব অপরাধ স্বীকার করে নেব থানায় গিয়ে। তারপর আমার ফাঁসি, যাবজ্জীবন, যা হবার হবে। শাস্তি তো আপনার হবেই মৃণালবাবু। যে মানুষ সামান্য সম্পত্তির লোভে নিজের ভাইদের খুন করতে পারে, তার জন্য বড় কোনো শাস্তি অপেক্ষা করে থাকে। সম্পূর্ণ স্বাভাবিক গলায় বললেন অমিতাভ। মৃণালবাবু এতটাই অবাক হয়ে গেছেন যে মুখ দিয়ে তার কথা সরছে না আর। অমিতাভ বাবুই আবার শুরু করলেন, আপনি মশাই হেব্বি ধুরন্ধর লোক, আপনাকে বিশ্বাস নেই। এখন ভয়ের চোটে সবকিছু বলে দিয়ে পরে যদি অস্বীকার করেন, তখন কি হবে? এই বলে পকেট থেকে একটা ছোট্ট টেপ রেকর্ডার বার করে দেখালেন তিনি। আপনাকে ধরার জন্য এবং আপনাকে দিয়ে সব স্বীকার করাবার জন্য এইটুকু নাটক করতেই হলো। কলেজ লাইফে 4 বছর আর্যের কাজ করেছি, গলাটা দেখছি খুব একটা নষ্ট হয়নি। কি বলেন? কীরকম সুন্দর দুরকম গলা করলাম বলুন? আরে একটু প্রশংসা করুন। সেই রাতেই থানা থেকে লোক এসে অ্যারেস্ট করলেন মৃণালবাবুকে। সঙ্গে প্রমাণ হিসেবে টেপ রেকর্ডারটাও তারা নিয়ে গেলেন। পরদিন বিকালে অসির ঘরে বসে অমিতাভকে কিছুটা নিশ্চিত লাগছিল। গদগদ স্বরে তিনি বললেন, প্রথমবারের চেষ্টাতেই যে সফল হব ভাবিনি। গলা পরিবর্তন করার ব্যাপারটা ভাগ্যিস জানতাম, নাহলে সমস্যা হয়ে যেত। অসি হাসি মুখে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার মুখার্জি। আসলে আইনের সাহায্য নিয়ে আমরা হয়তো কখনোই ওই লোকটাকে ধরতে পারতাম না।
কারণ আমাদের কাছে কোনো প্রমাণ তো ছিল না। অমিতাভবাবু বললেন, সেদিন আপনার কথাগুলো শুনে অবাকই হয়েছিলাম। আমায় মৃণালবাবু বলেছিলেন কঙ্কালগুলো মেন্টাল অ্যাসাইলামের পেশেন্টদের, সুতরাং ওগুলো খুব কম করে হলেও 100 বছরের পুরনো হওয়া উচিত। তো আপনি বললেন কঙ্কালগুলোর বয়স মেরে কেটে বছর 10। তখনই আমার সন্দেহটা প্রবল আকার ধারণ করে। প্রথম থেকেই এই কঙ্কাল কেসে মৃণালবাবু পুলিশকে জড়াতে চাইছিলেন না। যে মানুষ অপরাধী নয়, পুলিশকে সে কেন ভয় পাবে আমাকে বলুন তো। তারপর আমার এটাও মনে পড়লো যে মৃণালবাবু বলেছিলেন তার ভাইয়েরা বছর 10 দেশ ছাড়া। আমি শুরুতে ওকে বলেছিলাম আমার সঙ্গে আপনার ভাইদের কথা বলিয়ে দিন, কারণ ওরাই তো এই বাড়ির মালিক। মৃণালবাবু কিছুতেই রাজি হন না বা এড়িয়ে যান। তখনই আমার মনে হয় নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল আছে। মনের মধ্যে একটা সন্দেহের বীজ জন্মায়। কিন্তু মৃণালবাবুর পাপের সাজা আমার মেয়েটা ভোগ করলো এতদিন ধরে। আপনাকে তো পুপুর কথা বলেছি সবই। ওই ক্ষুধার্ত আত্মারা পুপুর সঙ্গে সঙ্গে আমার এবং আমার স্ত্রীর জীবনটাও অতিষ্ঠ করে তুলেছিল। এসব ভাত্তার ব্যাপারে আমার খুব একটা বিশ্বাস নেই, যাই বলুন আপনি। যদিও আপনার মেয়ে এখন সুস্থ আছে, তাও পরে একজন ডাক্তার দেখিয়ে নেবেন। আমি একদিন সময় করে গিয়ে দেখে আসবো ওকে। অসি গ্লাস থেকে এক ঢোক জল খেয়ে বললেন, তো তারপর যা বলছিলাম, আসলে আমি পুলিশের পেশায় আছি প্রায় 12 বছর। কঙ্কালগুলো দেখেই আমার সন্দেহ হয় ওগুলো মোটেই শতবর্ষ প্রাচীন নয়। সেই সঙ্গে সন্দেহ হয় মৃণালবাবুকেও। কিন্তু এখানে ওসব পরীক্ষার জন্য উন্নত কোনো ব্যবস্থা নেই, তাই কলকাতাতেই পাঠিয়েছিলাম। ওখান থেকেই রিপোর্ট আসে যে আমার সন্দেহটাই সঠিক। শুধু তাই নয়, কঙ্কালগুলো যাদের তাদের নাকি দীর্ঘদিন খেতে দেওয়া হয়নি। তাই সেদিন আপনাকে থানায় ডেকে এনেছিলাম। আমার মনে হয়েছিল কথাগুলো আপনার জানা দরকার। এই মৃণাল মিত্র লোকটা আদতে একজন ভয়ঙ্কর অপরাধী। সামান্য সম্পত্তি লোভে মানুষ কত নিচে নামতে পারে, তাই না? আর হ্যাঁ, অ্যাসাইলামের ঘটনাটা কিছুটা কিন্তু সত্যি। মানে বহু বছর আগে ওখানে সত্যি একটা অ্যাসাইলাম ছিল, কিন্তু টাকা পয়সার অভাবে ওটা কিছু বছর পরেই বন্ধ হয়ে যায়। তবে বাড়িটা হাতানোর পরেও শান্তি পাননি মৃণালবাবু। নিজের অপরাধবোধ তাকে কুঁড়ে কুঁড়ে খেত ওই বাড়িটায় গেলেই। বাড়িটার ভৌতিক পরিবেশ তিনি সহ্য করতে না পেরে অন্য বাড়িতে থাকা শুরু করেন। তাই যখনই কোনো ভাড়াটে এসে তার কাছে ভূতের উপদ্রবের ব্যাপারে অনুযোগ করতেন, তিনি ওই অ্যাসাইলামের গল্পটি তাদের শোনাতেন। কিন্তু এত কিছু করেও তো শেষ রক্ষা হলো না। সবটা শুনে দীর্ঘশ্বাস ফেললেন অমিতাভবাবু। সুন্দরগঞ্জে এসে একটা চরম অভিজ্ঞতা হলো বটে তার। সম্পত্তি লোভ মানুষকে পশুর থেকেও নিম্নতর স্তরে পতিত করে তার একটা আস্ত প্রমাণ পেলেন তিনি। সাথে এটাও জানা হলো যে ভগবান যেমন আছেন, ধনাত্মক শক্তির উপস্থিতি যেমন রয়েছে, ঠিক তেমনই ঋণাত্মক শক্তির উপস্থিতিকেও অস্বীকার করার কোনো জায়গা নেই। পুপুর সেই ভয়ানক রূপের কথা হয়তো পুপু কোনোদিনই জানবে না, তবে অমিতাভ এবং সুপর্ণার ভয়ের স্মৃতিতে তা চির অমর হয়ে থাকবে। এ এক এমন অভিজ্ঞতা যা তারা আমৃত্যু ভুলতে পারবেন না।